তো আজকে আমরা শিখব যে ভিএসিপিআর থিওরির মাধ্যমে কিভাবে খুব সহজে হাইব্রিডাইজেশন, জিওমেট্রি, শেপ আর তার এক্সাম্পলটা কিভাবে শিখে নেওয়া যায়। দেখে এই চার্টটা দেখে খুব কঠিন মনে হতে পারে যে কিভাবে এতগুলো স্ট্রাকচার আঁকবো, সেই জিনিসটা আজকে খুব সহজে শিখে নেব যে কিভাবে আমি খুব সহজে একটা কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন বের করে তার রেসপেক্টে জিওমেট্রি আর শেপটা বার করে ফেলতে পারি। তাহলে চলো শিখে নিই। তাহলে এখানে চার্ট দিয়ে যদি শুরু করি আমরা, যে ফার্স্টে দেখতে পাচ্ছি নাম্বার অফ বন্ড পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার, হাইব্রিডাইজেশন, জিওমেট্রি, শেপ, এক্সাম্পল। এগুলো কোথা থেকে আসলো? তাহলে যদি একটা কম্পাউন্ডের একটা এক্সাম্পল নিয়ে নিই, যদি ধরো এই BeCl2 আমরা যদি নিয়ে দেখি, কি নিয়েছি এক্সাম্পল BeCl2। তাহলে এইখানে কোনো একটা এরকম কম্পাউন্ড দিয়ে থাকলে এক্সামে নিট হোক বা জেই হোক বা তোমার ইভেন বোর্ডস এক্সামেও কিভাবে খুব সহজে এটা বার করে ফেলবো। সবার আগে আমাকে জানতে হবে যে এই যে কম্পাউন্ডটা রয়েছে তার মধ্যে সেন্ট্রাল অ্যাটম কোনটা। তাহলে অবভিয়াসলি যেটা সিঙ্গেল থাকবে সেটাই আমার সেন্ট্রাল অ্যাটম, আর যদি মাল্টিপল টাইমস সিঙ্গেল কোনো অ্যাটম থেকে থাকে তার মধ্যে যার ইলেকট্রোপজিটিভিটি সবচেয়ে বেশি সেটা হবে আমার সেন্ট্রাল অ্যাটম। তাহলে এখানে আমার কোনটা সেন্ট্রাল অ্যাটম হবে? Be, বেরিয়াম। তাহলে তার রেসপেক্টে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন of the central atom, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। নেক্সট কি করতে হবে? এই সেন্ট্রাল অ্যাটমের সাথে কতগুলো মনোভ্যালেন্ট অ্যাটম জুড়ে আছে। মনোভ্যালেন্ট মানে কি? যাদের ভ্যালেন্সি হচ্ছে এক। এক্সাম্পল, যদি আমার কাছে ক্লোরিন থাকে, ফ্লোরিন থাকে, ব্রোমিন মানে হচ্ছে হ্যালোজেন গ্রুপগুলো, প্লাস হচ্ছে আমার কাছে যদি হাইড্রোজেন থাকে এরকম মনোভ্যালেন্ট অ্যাটম কতগুলো রয়েছে। তাহলে প্লাস হচ্ছে নাম্বার অফ monovalent atoms, প্লাস এই কম্পাউন্ডের উপর কোনো চার্জ নেই, কিন্তু যদি এরকম কোনো একটা কম্পাউন্ড দিয়ে থাকে যার উপর আমার কাছে চার্জ রয়েছে, যেমন NH4+, এরকম যদি কোনো কম্পাউন্ড থাকে তাহলে কি করব? প্লাস হচ্ছে নাম্বার অফ নেগেটিভ চার্জ। যদি কোনো নেগেটিভ চার্জ থেকে কম্পাউন্ডের উপরে সেটা কি করব? প্লাস করে দেবো। প্লাস নয়, মাইনাস নাম্বার অফ পজিটিভ চার্জ অন দ্য কম্পাউন্ড। তাহলে এর রেসপেক্টে BaCl2 কি হয়ে যাবে? নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত জানি আমরা? বেরিলিয়ামের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত হয়? বেরিলিয়ামের থাকে 4টে ইলেকট্রন, 1s2 2s2, তাহলে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 2, প্লাস এখানটা কি রয়েছে? মনোভ্যালেন্ট অ্যাটম কি আছে? Cl রয়েছে, কত হয়ে যাবে? 2। আর এটা টোটালটা ডিভাইডেড বাই কত হবে? 2 হয়ে যাবে। টোটালটা ডিভাইডেড বাই 2, তাহলে এখানটা কত আসলো? 4। এটা নাম্বার অফ ইলেকট্রন ডিভাইডেড বাই 2 মানে কি? এখান থেকে চলে আসলো কত ভ্যালু? 2। এবার এইটা যখন ভ্যালু আমার 2 চলে আসলো, তাহলে সেখান থেকে আমাকে বার করতে হবে কি? হাইব্রিডাইজেশন। তাহলে এই প্রসেসটা শিখে নিই। তাহলে আমার কাছে কি দেখতে হবে? কম্পাউন্ডের মধ্যে সেন্ট্রাল অ্যাটম কোনটা, তার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন বার করতে হবে, প্লাস হচ্ছে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটমস। এটা বার করার পরে এখানে যেহেতু কোনো চার্জ নেই তাহলে বাকি এই দুটো পার্টের কোনো কাজ নেই, কিন্তু যদি কোনো চার্জ থাকতো, পজিটিভ চার্জ থাকলে কি করতে হবে? সেটাকে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ চার্জ থাকলে মাইনাস করতে হবে, আর নেগেটিভ চার্জ থাকলে সেটাকে প্লাস করতে হবে। ডিভাইডেড বাই, পুরো যে ক্যালকুলেশনে আসবে ডিভাইডেড বাই হবে 2। তাহলে এখান থেকে কত চলে আসলো? ভ্যালু 2। এবার আমরা জানি আমরা কোনো একটা অরবিটালের রেসপেক্টে হাইব্রিডাইজেশন কি করে বার করি? যে যতগুলো হাইব্রিডাইজেশন আসবে বা যতগুলো অরবিটাল আসবে সেগুলো মানে একসাথে জুড়ে যাবে। তাহলে এখানে আমার কতগুলো অরবিটাল জুড়ছে একসাথে? দুখানা। তাহলে স্টার্ট হয় কোনটা থেকে? সবার ফার্স্টে চলে আসে S, আমরা জানি। তারপরে কি চলে আসে? P কতগুলো রয়েছে? Px, Py, Pz। তাহলে এখানে আমার সবার ফার্স্টে কি চলে আসবে? S চলে আসবে, আর তার সাথে একখানা P চলে আসবে। তাহলে দুজনে মিলে হাইব্রিডাইজেশন কত হয়ে যাবে? Sp। কি হয়ে যাবে? Sp। কি করে বার করলাম? সবার আগে আমরা জানি যে কোন একটা অরবিটাল কি থাকে? S থাকে, তারপরে থাকে p অরবিটাল গুলো। এবার p অরবিটাল গুলো কতগুলো থাকে? p1 p2 p3 বা px py pz। তার মধ্যে আমার লাগছে কটা? একটা চলে গেল s এর জন্য, আরেকটা চলে গেল p এর জন্য। চলে আসলো আমার কি? s আর p। তাহলে এই চার্ট অনুযায়ী আমার যদি কোনো sp হাইব্রিডাইজেশন হয়ে থাকে তাহলে তার জিওমেট্রি কি হবে? লিনিয়ার। দুজন শুধুমাত্র ইউজ হয়েছে, একটা s একটা p। এখানে এটাও sp হাইব্রিডাইজড, এটাও sp হাইব্রিডাইজড। তাহলে কি হয়ে গেল? a আর b2। যদি এরকম কোনো কম্পাউন্ড থেকে থাকে a b2, তাহলে সেখানটা কি হয়ে যাবে? সেটা আমার শেপটা কি হয়ে যাবে? লিনিয়ার হয়ে যাবে।
এবার কথাটা প্রশ্নটা হচ্ছে এখানে নাম্বার অফ বন্ড পেয়ার আর নাম্বার অফ লোন পেয়ারসটা কি জিনিস, সেটা কেন আলাদা করে দেওয়া রয়েছে? আমার কিছু কিছু কম্পাউন্ড থাকে যার মধ্যে লোন পেয়ার অ্যাভেলেবেল থাকলেও সেটার সাথে আমার তার পাশে কোনো লিগ্যান্ড নেই বা তার কোনো টার্মিনাল অ্যাটম নেই। তাহলে সেম এক্সাম্পল যদি আমি দেখি এর রেসপেক্টে, আগে 3 নম্বরটা দেখে নিই, এটা হয়ে গেল। এবার যদি 3 নম্বরটা দেখে নিই, এখানে এক্সাম্পল কি রয়েছে, BCl3। এবার কার্ডটা বার করবো, BCl3। এটা যদি ইজিলি বার করি, ফর্মুলা আমার একটাই, সেন্ট্রাল অ্যাটমের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত হবে 3, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম কত 3, 3 + 3 6 ডিভাইডেড বাই 2, তার মানে কত চলে আসলো 3। তাহলে কি সেন্ট্রিক, প্রথমে আগে S, তারপরে P, P কতগুলো লাগছে একটার পরে দুটো, তাহলে কি হয়ে যাবে এটা sp2। sp2 হয়ে গেলে কি হয়ে যায় ট্রাইগোনাল প্ল্যানার, শেপটা কি হয়ে যায় ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে এর রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি এখানেও 3 রয়েছে, এখানটা বন্ড পেয়ারটা 3টে, নাম্বার অফ লোন পেয়ার কত 0, কারণ এখানে আমার যখন আমি বার করেছিলাম যে বন্ড পেয়ারের রেসপেক্টে বোরনটা 3টে ক্লোরিনের সাথেই বন্ড করছে, আর এখানে এসেছিল কত নাম্বার অফ ইলেকট্রন পেয়ারস 3, তাহলে এর জন্য কোনো আমার লোন পেয়ার অ্যাভেলেবেল নেই। কিন্তু সমস্যা কোথায়, যখন আমি দেখি যে এই কম্পাউন্ডের রেসপেক্টে, যে এই কম্পাউন্ডের রেসপেক্টে সমস্যাটা হয় যখন আমার লোন পেয়ার নতুন করে চলে আসে। এই রেসপেক্টে এক্সাম্পল নিয়ে বুঝলে বেশি ইজি হবে। যেমন আমার কাছে রয়েছে SO2, এইখানে সেন্ট্রিক কি, সবার আগে দেখতে হবে যে সেন্ট্রাল অ্যাটমকে সালফার, সালফারে কতগুলো আমার লোন পেয়ার কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থেকে থাকে, সালফার কত হয়ে যায় অক্সিজেনের সিরিজে, তাহলে কত ভ্যালেন্স ইলেকট্রন 4 থাকে, ভ্যালেন্স ইলেকট্রন 6 থাকে, সরি সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কত 6। এর রেসপেক্টে আমি যদি দেখি এখানে আমার অক্সিজেন রয়েছে, অক্সিজেনটা কি মনোভ্যালেন্ট অ্যাটম না, তাহলে এর রেসপেক্টে আমার মনোভ্যালেন্ট অ্যাটম প্লাস করতে হয়, মনোভ্যালেন্ট এখন অ্যাটম নেই এখানে, তাহলে আলটিমেটলি হলো 6 প্লাস কোনো চার্জনই, তাহলে 6 ডিভাইডেড বাই 2 করলে কত চলে আসবে 3। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে যদি আমি সালফারের রেসপেক্টে দেখি অক্সিজেন কটা আছে, অক্সিজেন রয়েছে আমার কাছে দুটো, কিন্তু আমার ইলেকট্রন পেয়ার কটা রয়েছে 3টে এসছে, তিনটের রেসপেক্টে একটাকে S নেব, দুটোকে P নিয়ে নেব, কি হয়ে যাবে sp2 হাইব্রিডাইজেশন। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, যে 3খানা আমার ইলেকট্রন পেয়ার থাকা সত্ত্বেও এখানটা আমার কি রয়েছে অক্সিজেন বা টার্মিনাল অ্যাটম দুটো রয়েছে, তাহলে সেখান থেকে আমাকে বুঝতে হবে যে দুখানা যদি আমার কাছে টার্মিনাল অ্যাটম থেকে থাকে তাহলে দুখানা হবে বন্ড পেয়ার, এখানে যেহেতু 3খানা আমার ওর কাছে অ্যাভেলেবেল রয়েছে, আরেকখানা কোথায় চলে যাবে, আরেকটা চলে যাবে লোন পেয়ারে। বোঝা গেল কথাটা? আরেকবার বলছি যে এখানটা কি রয়েছে আমার টার্মিনাল অ্যাটম দুটো রয়েছে, কিন্তু ওর কাছে অ্যাভেলেবেল রয়েছে 3খানা ইলেকট্রন পেয়ার, তাহলে দুখানা ইউজ করবে অক্সিজেনের সাথে বন্ড করার জন্য, আর একখানা অ্যাভেলেবেল যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে লোন পেয়ার। তাহলে এই রেসপেক্টে একখানা আমি লোন পেয়ার দিয়ে দিলাম আর দুখানা বন্ড পেয়ার দিয়ে দিলাম। তাহলে এইখানটা এবার কি হলো, শেপটা আমার চেঞ্জ হয়ে গেল। কেন শেপটা চেঞ্জ হয়ে গেল এবার এখানে মন দিয়ে রাখো, যে এইখানে যখন আমি দেখছিলাম যে এইখানটা আমার A রয়েছে আর দুখানা B রয়েছে আর উপরে রয়েছে লোন পেয়ার, লোন পেয়ার হচ্ছে ইলেকট্রন ডেনসিটি যার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, যে ওখানে কোনো একটা অ্যাটম অ্যাভেলেবেল রয়েছে, তাহলে এইখানে লোন পেয়ারটা কি শেপ ডিটারমিনেশনে টেক পার্ট করবে? একদমই করবে না। তাহলে এই রেসপেক্টে তখন আমরা যখন দেখবো যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে লোন পেয়ার চলে এসছে তখন সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখানটা যদি বাদ দিয়ে দিই কি দেখছি, এই A রয়েছে তার রেসপেক্টে এরকম করে দুখানা B রয়েছে, যেটা এইখানে লোন পেয়ারটা রয়েছে, লোন পেয়ারটাকে ঢেকে দেবো, ঢেকে দিলে আমার কেমন দেখতে মনে হচ্ছে এটাকে ভি শেপ বা বেন্ড শেপ। তাহলে এখানে A এর রেসপেক্টে দুখানা B কিরকম ভাবে রয়েছে বেন্ড শেপের মতন রয়েছে, তাহলে এখানটা কি চলে আসবে এটা ভি শেপ বা বেন্ড শেপ। তাহলে এক্সপেক্টেড জিওমেট্রি আর অরিজিনাল জিওমেট্রি বা অ্যাকচুয়াল জিওমেট্রিটা কি হচ্ছে, এক্সপেক্টেড জিওমেট্রি কি হচ্ছিল ট্রায়াগোনাল প্যাটার্ন, কিন্তু তাই কি হচ্ছে না, কারণ এখানটা লোন পেয়ার যেহেতু চলে এসেছে সেখানটা কি হয়ে গেল ভি শেপ। তাহলে সেম ভাবে আমার প্রত্যেকটা রেসপেক্টে এখানটা দেখতে হবে যে নাম্বার অফ বন্ড পেয়ার কতটা আসছে, আর যদি সেখানে সবকটা টার্মিনাল অ্যাটম অ্যাভেলেবেল থাকে তাহলে সবকটা বন্ড পেয়ারে চলে যাবে, আর যদি না থাকে যে এক্সেস ইলেকট্রনটা পড়ে রয়েছে সেটা কোথায় চলে যাবে লোন পেয়ারে চলে যাবে। তাহলে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে জিওমেট্রি শেপ আর এক্সাম্পল আমাদেরকে পড়তে হবে। এক্সামে কিন্তু আসবে কোশ্চেনটা কিরকম ভাবে, বোর্ডে তোমাদের আসবে না এক্সপেক্টেড জিওমেট্রি, কিন্তু নিট বা জেই রেসপেক্টে কি দেবে এক্সপেক্টেড জিওমেট্রি কি আর অ্যাকচুয়াল জিওমেট্রি কি। এক্সপেক্টেড কোনটা, যেটা আমার সবকটা বন্ড পেয়ার অ্যাভেলেবেল থাকলে কি হতো, আর বন্ড পেয়ারের রেসপেক্টে যদি সেখানটা লোন পেয়ার চলে আসে তাহলে আমার অরিজিনাল জিওমেট্রিটা হচ্ছেটা কি। তাহলে এইভাবে এই চার্টটা যদি আমরা পুরোটা রেখে নিই, যে এই চার্টের রেসপেক্টে অ্যাকচুয়াল আর হচ্ছে
অরিজিনাল জিওমেট্রি কি হচ্ছে পুরো চারটা থেকে আমরা বুঝতে পারবো। আর ফর্মুলাটা কি হবে, শুধু এই একটা ফর্মুলা মনে রাখলেই হবে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম প্লাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম প্লাস নাম্বার অফ নেগেটিভ চার্জ, আর প্লাস হচ্ছে নাম্বার অফ নেগেটিভ চার্জ, আর মাইনাস হচ্ছে নাম্বার অফ পজিটিভ চার্জ ডিভাইডেড বাই 2। এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার বন্ড পেয়ার। আর খেয়াল রাখতে হবে সেখানে যদি সবকটা টার্মিনাল অ্যাভেলেবেল না থাকে তাহলে সেগুলো যেগুলো এক্সেস থাকছে সেগুলো লোন পেয়ারে চলে যাচ্ছে।